দশকের পর দশক ধরে উপসাগরীয় আরব দেশগুলোর মানুষের কাছে যুদ্ধ ছিল টেলিভিশনের পর্দায় দেখা একটি বাস্তবতা। ইয়েমেন, সিরিয়া কিংবা গাজার সংঘাত তাদের চোখের সামনে ঘটেছে, কিন্তু যুদ্ধ কখনো সরাসরি দুবাই, দোহা, আবুধাবি বা মানামার দরজায় এসে কড়া নাড়েনি। আমেরিকা, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধ সেই ধারণাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের ধনী আরব রাষ্ট্রগুলো উপলব্ধি করেছে আধুনিক মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থান কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি কোনো দেশের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। যে নিরাপত্তা ছিল ভরসা, সেটাই হয়ে উঠল ঝুঁকি। উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার প্রধান ভরসা হিসেবে আমেরিকার সামরিক উপস্থিতির উপর নির্ভর করেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এতদিন ধারণা ছিল এই ঘাঁটিগুলো সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হাজারো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয় এই আমেরিকান ঘাঁটিগুলো। অর্থাৎ যে সামরিক উপস্থিতি এতদিন নিরাপত্তার প্রতীক ছিল, সেটি উপসাগরীয় দেশগুলোর জন্য ঝুঁকির উৎসে পরিণত হয়েছে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও হামলায় অন্তত ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। দুবাই ও দোহার মতো শহরে বিস্ফোরণ, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন এবং মোবাইল ফোনে একের পর এক ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা, এমন দৃশ্য কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় কৌশলগত শিক্ষা। ইরানের সাথে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাবগুলোর একটি পড়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন হয়। যুদ্ধ চলাকালে ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। যদিও পরবর্তীতে যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ পুনরায় খুলে দেওয়ার আলোচনা শুরু হয়েছে, তবুও উপসাগরীয় দেশগুলো বুঝে গেছে ভবিষ্যতে ইরান চাইলে আবারও একই কৌশল ব্যবহার করতে পারে। ফলে এখন তারা বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে জিরো হরমুজ ডিপেন্ডেন্সি কৌশল গ্রহণ করেছে, অর্থাৎ এমন বন্দর, পাইপলাইন ও রেলপথ নির্মাণ করা হচ্ছে যাতে হরমুজ প্রণালী বন্ধ হলেও জ্বালানি ও পণ্য রপ্তানি অব্যাহত রাখা যায়। অন্যদিকে ওমান, যার বন্দর আরব সাগরের তীরে এবং হরমুজের বাইরে, আঞ্চলিক লজিস্টিক্স কেন্দ্র হিসেবে গুরুত্ব পেতে শুরু করেছে। এক যুদ্ধ, ভিন্ন কূটনৈতিক পথ। যুদ্ধটি উপসাগরীয় দেশগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসেনি, বরং তাদের কৌশলগত পার্থক্য আরও স্পষ্ট করেছে। সংযুক্ত আরব আমিরাত আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। কাতার আবার আমেরিকা ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। সৌদি আরব দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে। অন্যদিকে ওমান ইরানের সঙ্গে হরমুজ প্রণালী পরিচালনা এবং সম্ভাব্য সার্ভিস ফি নিয়ে আলোচনা করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষের মুখে পড়েছে। অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এর সদস্য দেশগুলো এখন আর একক নিরাপত্তা কৌশলে বিশ্বাস করছে না, বরং প্রত্যেকে নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। আমেরিকার প্রতি আস্থা কি কমছে? যুদ্ধবিরতির পর আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলো সফর করে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমেরিকা এমন কোনো চুক্তি করবে না যা তার মিত্রদের নিরাপত্তাকে দুর্বল করে। তবে বাস্তবে উপসাগরীয় তাদের উদ্বেগ পুরোপুরি দূর হয়নি, কারণ আমেরিকা ইরানের প্রাথমিক সমঝোতায় উপসাগরীয় দেশগুলোর প্রধান উদ্বেগ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন। সমঝোতা চুক্তিতে প্রায় উল্লেখ নেই বললেই চলে। এছাড়া ইরানের ওপর কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত অনেকের কাছে তেহরানের জন্য বড় অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে। সৌদি বিশ্লেষক আব্দুল রহমান আল রাশেদ পর্যন্ত মন্তব্য করেছেন, এই চুক্তি ইরানকে আবারও আঞ্চলিক শক্তি হিসেবে পুনর্বাসনের সুযোগ দিতে পারে। $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল নিয়েও অস্বস্তি। যুদ্ধ পরবর্তী আরও একটি বিতর্কিত বিষয় হলো ইরানের জন্য প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন ও উন্নয়ন তহবিল।
ওয়াশিংটনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই তহবিলে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা থাকতে পারে, কিন্তু গালফ অঞ্চলের সরকারগুলো এই প্রস্তাবে খুব একটা আগ্রহ দেখায়নি। অনেকের প্রশ্ন, যারা নিজেরাই যুদ্ধের ক্ষতি সামলাচ্ছে তারা কেন ইরানের পুনর্গঠনে অর্থ দেবে? অনেকে মনে করছেন আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে অর্থের উৎস বা এটিএম হিসেবে দেখছে, যা দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করছে। নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন, যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত সামরিক প্রস্তুতি। এখন উপসাগরীয় দেশগুলো প্রতিরক্ষা বাজেট বাড়ানো, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ এবং নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন শুধু আমেরিকার ওপর নির্ভর না করে ইরানের সঙ্গেও সরাসরি নিরাপত্তা সংলাপ শুরু করা উচিত। এমনকি ভবিষ্যতে একটি নন অ্যাগ্রাসন প্যাক্ট বা পারস্পরিক আগ্রাসন বিরোধী চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ভবিষ্যৎ কোন দিকে? যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু সংকট শেষ হয়নি। উপসাগরীয় দেশগুলোর সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই শান্তি কতদিনে স্থায়ী হবে? ইরান এখনও আঞ্চলিক শক্তি, হরমুজ প্রণালী এখনও তার সবচেয়ে কার্যকর কৌশলগত হাতিয়ার। অন্যদিকে আমেরিকার নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়েও দেখা দিয়েছে নতুন প্রশ্ন। তবে এই যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক সক্ষমতা এখন থেকে আরও স্বনির্ভরভাবে গড়ে তুলতে হবে। একসময় যে অঞ্চল যুদ্ধকে দূরের বাস্তবতা বলে মনে করত, সে অঞ্চলই এখন মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দুতে। ফলে যুদ্ধবিরতি যতই আশাবাদ তৈরি করুক না কেন, উপসাগরীয় দেশগুলোর কাছে এটি শান্তির চূড়ান্ত পরিসমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ ও অনিশ্চিত নতুন যুগের সূচনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।